নমস্কার। আমি এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস কিছু কথা বলছি। আপনাদের সবাইকে নমস্কার। আমি গত 3-4 দিন ধরে কয়েকটা ভিডিও করেছি, যে ভিডিওগুলি এই যে আধার কার্ড নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা, তার আইনগত দিক, এইসব নিয়েই কথা বলেছি। খুব স্বাভাবিকভাবেই এই সমস্যা এবং তার সাথে যুক্ত আমাদের দেশের নাগরিকত্ব সম্পর্কীয় আইন কানুন, এগুলো নিয়ে কিছু কথা আমরা বিভিন্ন সময়ে বলেছি, সেটা অনেকটা বিক্ষিপ্তভাবে। আর এই ভিডিওগুলো শোনার পর বেশ কয়েকজন তারা আমাকে টেলিফোন করেছেন। টেলিফোন করে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন, আইনের বিভিন্ন দিক নিয়ে কিছু প্রশ্ন তারা করেছেন। এবং সেই সাথে সাথে আমি যতটা পেরেছি আমি বুঝিয়ে বলেছি। তারা সেই সঙ্গে সঙ্গে বললেন যে যদি ইউটিউবে আইনগুলো সম্পর্কে বলা হয়, ব্যাখ্যা করা হয়, তার বিভিন্ন দিক, সেটা একটা রেকর্ড থাকে। ফলে যখন প্রয়োজন হয় সেগুলো ওই ভিডিও শুনে অনেকটা বুঝে নেওয়া যায়। তাতে আমাদের যারা শ্রোতা দর্শক তাদের পক্ষে সুবিধা হয়। এটা ছাড়াও ভিডিওগুলো যখন ইউটিউবে লোড করা হয়েছে, সেখানে আমাদের কিছু শ্রোতা বন্ধুরা তারা কিছু মন্তব্যও করেছেন। তার মধ্যেও কয়েকজনে আইনটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়ার উপরে মনোযোগ দেওয়ার জন্য আমাদের অনুরোধ করেছেন। আমারও মনে হয়েছে যে আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে এই নাগরিকত্ব আইনটা সম্পর্কে জানি, তাহলে আমরা আমাদের ঠিক কী অবস্থায় আমরা আছি, আমরা কতটা ভালো আছি, কতটা সুরক্ষিত আছি, কতটা বিপদে আছি, কি কি সমস্যা তৈরি হতে পারে, এসব সম্পর্কে আমাদের একটা আগাম ধারণা তৈরি হয়ে গেলে আমরা সে মতো প্রস্তুতি নিতে পারি, তার প্রতিরোধ করার জন্যে বা আমার ডিফেন্সের জন্যে আমি প্রস্তুত থাকতে পারি। তো সেই জায়গা থেকে আমি এরকম ভাবছি যে ছোট ছোট করে, মানে আমরা কথা বলতে গেলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও কম বেশি 40 মিনিট হয়ে যায়। আমার মনে হয় 40 মিনিট ধরে একটা ভিডিও দেখা, আজকের দিনে মানুষ সবাই ব্যস্ত, এটা একটা সমস্যা হয়। এটা মোটামুটি 20 মিনিটের মধ্যে, 20-25 মিনিটের মধ্যে একটা ভিডিও হলে ভালো হয়। তো আমরা আসলে প্রফেশনাল লোক নই, আমাদের বলতে বলতে খেয়াল থাকে না, ওই রকম সময়ের মধ্যে বলা আমাদের অভ্যাসও নেই। তবু আমরা একটু চেষ্টা করি 20-25 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যে ভাগ ভাগ করে আমরা কয়েকটা ভিডিও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে করে নাগরিকত্ব বিষয়টা নিয়ে একটা ধারণা আপনাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমি সেইটাই এবার শুরু করছি। আমাদের দেশের যে নাগরিকত্ব আইনটা 1955 সালে তৈরি হয়। আমাদের মধ্যে একটা ভ্রান্তি আছে অনেকের মধ্যে, যে এই যে সংবিধান এবং আইন, এইটা আমরা অনেক সময় বোধহয় একই ভাবি, কিন্তু দুটো জিনিস কিন্তু আলাদা। দুটোর মধ্যে, সংবিধান এবং আইনের মধ্যে নিবিড় সম্পর্ক আছে, কিন্তু তা সত্ত্বেও দুটো বিষয় আলাদা। এইটা আমাদের আলোচনার শুরুতে মাথায় রাখতে হবে। আমাদের দেশের সংবিধান
সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে খুব বিস্তারিত বলা নেই। কেন বলা নেই, কি ঘটনা, এইগুলি ইতিহাস আমি পুরোটা জানি না। যেটুকু জানি সেটা আলোচনার বিষয় এখন নয়, তবে বিস্তারিত আলোচনা করা হয়নি। আমাদের দেশের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে মাত্র এইটা হচ্ছে আমাদের সিটিজেনশিপ যে অধ্যায়, এটা আমাদের নাগরিকত্ব, আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানটা দেখছেন, এই সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে নাগরিকত্ব। এই দ্বিতীয় অধ্যায়ে মাত্র এই 5 ধারা থেকে 11 ধারা, 5 ধারা থেকে 11 ধারা, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়েছে এইটুকু, আর এইটুকু এসে এখানে শেষ হয়ে গেছে। মানে বইয়ের পৃষ্ঠা 1.5 পৃষ্ঠাও নয়, এইটুকু মাত্র নাগরিকত্ব সম্পর্কে আমাদের সংবিধানে বলেছে। তো কি বলেছে আমি সেটা খুব সংক্ষেপে আপনাদের একটু বলে দিই। সেটা হলো, নাগরিকত্ব সম্পর্কে আমাদের সংবিধানের প্রথম যে ধারা সেটা হচ্ছে 5 নম্বর ধারা। এই 5 নম্বর ধারাতে বলেছে, ধারাটার হেডিং হচ্ছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন। মানে হলো, সংবিধান যেদিন গৃহীত হলো, কার্যকরী হলো, সংবিধান যেদিন কার্যকরী হলো সেই দিন নাগরিক কারা, সেই দিন নাগরিক কারা, এই প্যারাগ্রাফে সেই কথাটা বলেছে। এই প্যারাগ্রাফে 5-এর আবার 3টে সাবসেকশন আছে, এ বি সি, 5-এর এ, 5-এর বি, 5-এর সি। এইখানে বলছে যে সংবিধান যেদিন কার্যকরী হবে সেই দিন যে ভারতে জন্মগ্রহণ করেছে তাকে নাগরিক বলে ধরা হবে। এটা হচ্ছে 5-এর এ। 5-এর বিতে কি বলছে, যার মা অথবা বাবার একজন এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন তাকে নাগরিক বলে ধরা হবে যেদিন আমাদের কনস্টিটিউশন কার্যকরী হচ্ছে। এটা 5B। 5-এর সিতে কি বলছে, বলছে সংবিধান যেদিন কার্যকরী হচ্ছে তার আগে থেকে যদি 5 বছর এই ভারতবর্ষে কেউ বসবাস করে থাকে, এই ভারতবর্ষ মানে কোন ভারতবর্ষ, এই বিভক্ত হওয়ার পরে পাকিস্তান বাদ দিয়ে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে যদি কনস্টিটিউশন যেদিন গৃহীত হলো, কার্যকরী হলো, যেদিন কার্যকরী হলো তার আগে থেকে 5 বছর যদি এই ভারত ভূখণ্ডে বসবাস করেন তাহলেও তিনি সংবিধান যেদিন কার্যকরী হচ্ছে সেদিন তাকে নাগরিক বলে ধরা হবে। এইটা হচ্ছে 5 ধারা। 5-এর এ, 5-এর বি, 5-এর সি। নিজে জন্মগ্রহণ করলে হবে, মা বাবার একজন জন্মগ্রহণ করলে হবে, অথবা 5 বছর সংবিধান যেদিন কার্যকরী হবে তার আগে থাকতে 5 বছর যদি এই মাটিতে এই ভারতবর্ষে বসবাস করেন তাহলে তাকে সংবিধান কার্যকরী হওয়ার দিন ভারতের নাগরিক বলে ধরা হবে। এইটা হচ্ছে 5 ধারা গেল। এরপরে হলো 6 ধারা। এই 6 ধারাটা হলো, এইটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য মানে কারা, আমরা যারা বহিরাগত, আমরা যারা বাইরে থেকে ভারতে এসেছি, যাদের আমরা উদ্বাস্তু বলি, বা যে ভাষাই আমরা ব্যবহার করি না কেন, যে শব্দই ব্যবহার করি না কেন, যারা বাইরে থেকে ভারতে এসেছি তাদের জন্যে এই 6 ধারাটা খুব জরুরি। আর এই বাইরে থেকে যারা এসেছি এইটা কিন্তু
একদম সঠিক কথা বলা হলো না। আসলে এটা একদম সঠিক কথা হলো, পাকিস্তান থেকে যারা এসেছি, বাংলাদেশ থেকে যারা এসেছি, বোঝা গেল যারা ইন্ডিয়ান অরিজিন মানে 1935 সালে যে ভারতবর্ষ বলে যে ভারতটার বর্ণনা করা হয়েছে, যে এলাকার বর্ণনা করা হয়েছে 1935 সালের ভারত শাসন আইন অনুসারে। তার মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশ থেকে যারা এসেছি তাদের জন্যে এই 6 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 6 ধারায় কী বলছে? বলছে যে ব্যক্তি বা যার মা বাবা অথবা যার ঠাকুরদা ঠাকুরমা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, ভারতের মাটিতে মানে ওই যে অবিভক্ত ভারত যেটা 35 সালের, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তারা দেশভাগ হওয়ার কারণে যদি 1948 সালের 19শে জুলাই পর্যন্ত 1948 সালের 19শে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে যদি পাকিস্তান থেকে ভারতে চলে এসে থাকেন, তাহলে কি হলো? যে ব্যক্তি মানে পাকিস্তানে, এবার ভারতে না বলে পাকিস্তানে বললেও হবে, যে ব্যক্তি পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন বা সেই ব্যক্তির যদি মা বাবা পাকিস্তানে জন্মগ্রহণ করে থাকেন অথবা সেই ব্যক্তির যদি ঠাকুরদা ঠাকুরমা পাকিস্তানে জন্মগ্রহণ করে থাকেন, তিনি যদি বা তারা যদি 1948 সালের 19শে জুলাই পর্যন্ত পাকিস্তান থেকে যদি ভারতে চলে এসে থাকেন, তাহলে সংবিধান যেদিন কার্যকরী হচ্ছে সেদিন তারাও ভারতবর্ষের নাগরিক। বোঝা গেল? তাহলে 1948 সালের 19শে জুলাইয়ের আগে চলে আসলে পাকিস্তান এলাকা থেকে তার আর কিচ্ছু দরকার নেই, শুধু 48 সালের আগে এসেছেন তার একটা প্রমাণপত্র থাকলে তিনি ভারতবর্ষের নাগরিক। এইটা হচ্ছে 6 ধারার বিয়ের 1 6B1। এইবারে 6B2-তে কি বলছে শোনেন। 6B2-তে বলছে যে ওই 19শে জুলাই 1948 সালের পরে যারা এসেছেন পাকিস্তান ভূখণ্ড থেকে, ওই যে পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন বা তার মা বাবা জন্মগ্রহণ করেছিলেন বা তার ঠাকুরদা ঠাকুরমা জন্মগ্রহণ করেছিলেন, এই রকম মানুষ বা এই সব মানুষ, ওই পরিবারের সবাই, ঠাকুরদা ঠাকুরমা, মা বাবা এবং তিনি বা তার মধ্যে কেউ যদি পাকিস্তান থেকে যদি ভারতে এসে থাকেন 1948 সালের 19শে জুলাইয়ের পরে, তাহলে তাকে আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে হবে। আবেদন করে ভারতের নাগরিকত্ব না নিলে তাকে ভারতবর্ষ নাগরিক বলে স্বীকার করবে না। এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানের নির্দেশ। তাহলে এইটা থেকে আমাদের প্রত্যেকের কিন্তু হিসাব মেলাতে হবে যে আমার অবস্থা কি। এখন আমরা এইটা করতে গিয়ে অনেক সময় বলি আমি তো এসেছি, ভারত সরকার আমাকে জমি দিয়েছে, পুনর্বাসন দিয়েছে, নৈনিতালে হতে পারে, দণ্ডকারণ্যে হতে পারে, আন্দামানে হতে পারে, বা এই ধুবুলিয়া ক্যাম্প থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হতে পারে। আমি হয়তো এখানে এসে ভোটার তালিকায় নাম তুলেছি, যেভাবেই হোক, অন্যান্য যে কাগজপত্র সেগুলো করেছি, তারপরে চাকরি বাকরি পেয়েছি,
রিটায়ার করে গেছি, পেনশন পাচ্ছি, ডিফেন্সে চাকরি করি, হয়তো কার্গিল যুদ্ধে লড়াই করেছি, এইসব যদি আমি বলি আমি ভারতের নাগরিক, আমাদের দেশের সংবিধান এবং আইন বলছে যে এইগুলো হলেও ভারতবর্ষের নাগরিক আপনি নন। এইটা আপনাকে বুঝতে হবে, অত্যন্ত কঠিন প্রশ্ন, খুব সমস্যা। আগে যখন এই সংবিধানে বলেছিল যে পাকিস্তান থেকে আপনি এই দেশে এলেন, এসে 6 মাস এই দেশে বসবাস করলে, কমপক্ষে 6 মাস বসবাস করলে আপনি নাগরিকত্বের দরখাস্ত করতে পারবেন। এবং শেষ 6 মাস থেকেই যারা দরখাস্ত করেছেন নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে গেছেন, হয়ে গেছে। তখন খুব সহজ ছিল, এত কঠিন ছিল না। তারপরে বিভিন্ন সময় 8-9 বার আমাদের এই নাগরিকত্ব আইন পাল্টেছে। এটা তো সংবিধানের পরে 55 সালে নাগরিকত্ব আইন হয়েছিল, সে আইন 8-9 বার চেঞ্জ হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে বলেছে পরে 6 মাসটাকে বাড়িয়ে বলেছে যে এটা ওই 6 মাসটা তো 6 মাস ছিল, কিন্তু পৃথিবীর সব দেশের জন্য নয়, 6 মাস ছিল কয়েকটা দেশের কথা উল্লেখ করে দিয়েছিল। এই 7-8টা দেশ থেকে আসলে 6 মাস, আর ওই ইন্ডিয়ান অরিজিন যারা তাদের জন্য 6 মাস। পরে এইটা করেছে 5 বছর, যে 5 বছর এখানে বসবাস করার পরে তারপরে আপনি আবেদন করতে পারবেন। তারপরে সেটা আবার পাল্টেছে, লাস্ট বিজেপির আমলে পাল্টেছিল 2003 সালে। পাল্টে ওরা বললে 5 বছর না, এটা 7 বছর থাকলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। মানে ক্রমেই এটা কঠিন করা হয়েছে। এখন সে 7 বছরটাই আছে। প্রথমে যেটা ছিল, এই আলোচনা আমরা পরে করব, তবু একটুখানি বলে রাখি। প্রথমে আপনি পাসপোর্টে আসলেন না বিনা পাসপোর্টে আসলেন, এই সমস্ত নিয়ে এখানকার প্রশাসন মাথা ঘামাতো না। দরখাস্ত করলে কিছু কাগজপত্র চাইতো, সেটা নমিনাল কিছু কাগজপত্র দিলে নাগরিক হয়ে যেত। পরে বিজেপি এসে একটা সময় এসে ওই 21B করে বলে এরা অনুপ্রবেশকারী। কারা অনুপ্রবেশকারী? যারা বিনা পাসপোর্টে এসেছে, বিনা ভিসায় এসেছে, বা ওইরকম কোনো অনুমতিপত্র ছাড়া এসেছে, বা অনুমতিপত্র নিয়ে এসেও, ভিসা পাসপোর্ট নিয়ে এসেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে ফিরে যাননি, এরা সব অনুপ্রবেশকারী। এবং বলে দিল এরা আর নাগরিকত্বের জন্য দরখাস্তই করতে পারবে না। এগুলো আমরা পরে আরও আলোচনা করব। এইগুলো হলো। তাহলে আমরা 5 ধারা দেখলাম, তারপরে আমরা 6 ধারা দেখলাম। 6-এর এতে বলেছে, ওই এতে বলেছে কেউ তার মা বাবা অথবা তার বাপ ঠাকুরদা অবিভক্ত ভারতে যদি জন্মগ্রহণ করে থাকে, এবং এখানে কিন্তু এবং তিনি যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে এসে থাকেন, একটা হলো নাগরিক হয়ে গেলেন। আর ওই যার মা বাবা ঠাকুরদা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন এবং তিনি যদি 1948 সালের পরে এসে থাকেন, তাহলে দরখাস্ত করে নাগরিক হতে হবে। এরপরে আছে 7 ধারা। 7 ধারাতে কি বলেছে? 7 ধারাতে বলেছে যে নাগরিক কারা থাকবে না। তাতে বলেছে, এগুলো আমাদের খুব দরকার না, আমি এক কথা একটুখানি বলে দিচ্ছি। ধরুন যদি কেউ 1947 সালের 1 মার্চের পরে, 47 সালের 1 মার্চের পরে কেউ যদি ভারত থেকে পাকিস্তানে চলে গিয়ে থাকেন, তখনও ভাগ হয়নি দেশ, মার্চ মাসে পাকিস্তানে যদি চলে থাকেন, তাহলে কিন্তু যেহেতু সে পাকিস্তানে চলে গেছে মার্চ মাসের আগে, সে ভারতের নাগরিক থাকবে না। এটা 7 ধারায় বলেছে। 8 ধারাতে কি বলেছে? 8 ধারাতে বলেছে ধরুন এরকম চলে গেছে পাকিস্তানে, দেশ ভাগ হওয়ার সাথে সাথে মানে কিছুকাল পরে যদি আবার ফিরে আসে, তাহলে তারা কিভাবে গেছে, পাকিস্তানে চলে গেছে, আবার অনেকে ফিরেও এসেছে, ফিরে আসলে তারা কি করে নাগরিক পাবে, সেটা 8 ধারাতে বলে দিয়েছে। 9 ধারাতে কি বলেছে? 9 ধারাতে বলেছে যে এই দেশের মানুষ ভারতবর্ষের নাগরিক, ওই যেভাবে বলেছে ওই সবভাবে ভারতের নাগরিক, কিন্তু সে যদি কোনো বিদেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে তার ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে না। এটা 9 ধারা গেল। 10 ধারাতে কি বলেছে? 10 ধারাতে বলেছে এইভাবে যারা নাগরিক আছে, কোনো রকম অন্য কিছু না হলেও এই নাগরিকত্ব তার
বহাল থাকবে তার জীবদ্দশা পর্যন্ত, কোনো সমস্যা নেই। 10 ধারা। তারপরে এসে 11 ধারা, শেষ ধারা। এই শেষ ধারাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই শেষ ধারাতে বলেছে আমরা বেশি কথা বললাম না, সংবিধানে নাগরিকত্ব নিয়ে বেশি কথা বললাম না। এই নাগরিকত্ব সম্পর্কে, কিভাবে মানুষ নাগরিকত্ব অর্জন করবেন, কিভাবে কারোর নাগরিকত্ব চলে যেতে পারে, কেড়ে নেওয়া হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয় 11 ধারায় বলে দিল পার্লামেন্ট এই বিষয়ে আইন তৈরি করতে পারবে। এটা 11 ধারায় সংবিধানে বলে দিল। এই সংবিধানের 11 ধারার নির্দেশ অনুযায়ী পার্লামেন্ট 1955 সালে নাগরিকত্ব আইন তৈরি করলো। এই নাগরিকত্ব আইন তৈরি করলো। এই যে সংবিধান, এই সংবিধানের এই যে 11 ধারা, এই 11 ধারা অনুযায়ী ওই নাগরিকত্ব আইন তৈরি হলো। এইটা হলো সংবিধানের কথা। আমরা এর পরের ভিডিওটা করব সংবিধানের পরে এবারে নাগরিকত্ব আইন তৈরি হলো। নাগরিকত্ব আইনে জন্মসূত্রে নাগরিকত্ব আছে, বাই রেজিস্ট্রেশন নাগরিকত্ব আছে, বাই ন্যাশনালাইজেশন নাগরিকত্বর ব্যবস্থা আছে, বাই ডিসেন্ট নাগরিকত্বের ব্যবস্থা আছে, বাই ইনকর্পোরেশন অফ নিউ টেরিটরি এভাবে নাগরিকত্ব অর্জনের ব্যবস্থা আছে। এর এক একটা ধারা ধরে ধরে আমরা আপনাদের 2-4টা কথা বলবো। আমরা এই প্রথম অংশে এখনই দেখতে পাচ্ছি 21-22 মিনিট হয়ে গেছে। তো আমরা এই প্রথম ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি। আপনাকে নমস্কার। এরপরে আমরা করব এই সিরিজের দ্বিতীয় ভিডিও। নমস্কার।